একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি আজ রাস্তায় একজন বেলুন বিক্রেতাকে দেখেন, আপনার মাথায় কি আসবে? হয়তো ভাববেন মানুষটা সারাদিন কষ্ট করে কয়েকশো টাকা রোজগার করেন। কিন্তু যদি আমি বলি ভারতের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি একসময় রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করতেন আর পরে গড়ে তুলেছিলেন এমন একটি কোম্পানি যার বাজার মূল্য আজ প্রায় ৫৯,০০০ কোটি টাকারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা কোনো মোটিভেশনাল বইয়ের কাল্পনিক চরিত্রও নয়, এটা একজন বাস্তব মানুষের গল্প। এমন একজন যিনি জীবনে একের পর এক ধাক্কা খেয়েছেন কিন্তু কোনোদিন হার মানেননি। আর সেই কারণেই আজ এমআরএফ শুধু একটি টায়ারের নাম নয়, এটা ভারতের সাফল্যের প্রতীক। আজ আমরা জানবো কে এম মামেন মাপ্পিল্লাইয়ের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। কিভাবে রাস্তায় বেলুন বিক্রি করা এক যুবক ভারতের সবচেয়ে বড় টায়ার কোম্পানি তৈরি করলেন, কিভাবে একটা ছোট্ট আইডিয়া বদলে দিল পুরো ইন্ডাস্ট্রিকে, আর এই গল্প থেকে আমরা কি শিখতে পারি। খবরটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের প্রতিটি অধ্যায় বলে শুরুটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা কখনো ছোট হওয়া উচিত নয়। সাল ১৯৪৬, দেশ তখন স্বাধীনতার খুব কাছাকাছি। চারদিকে অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট, ভবিষ্যৎ নিয়ে হাজারো প্রশ্ন। ঠিক সেই সময় কেরলের এক তরুণ নিজের হাতে ছোট্ট একটা বেলুন তৈরির ব্যবসা শুরু করলেন। নাম কে এম মাম্মেন ম্যাপিল্লাই। তিনি শুধু বেলুন বানাতেন না, সেই বেলুন নিজের কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করতেন নিজেই। কোনো বড় দোকান ছিল না, কোনো বিশাল কারখানা ছিল না, কোনো বিনিয়োগকারী ছিল না, শুধু ছিল নিজের উপর অদম্য বিশ্বাস। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সবাই বলে স্টার্ট স্মল, ড্রিম বিগ, কিন্তু তিনি এই কথাটা বলতেন না, তিনি সেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন বহুকাল আগে। মজার বিষয় হলো তার পরিবার একসময় যথেষ্ট সম্মানিত ছিল। তার বাবা একটি ব্যাংক এবং একটি সংবাদপত্রের মালিক ছিলেন, কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না। সেই সময়ের ত্রাভাঙ্কোর রাজ্যে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, তার বাবাকে গ্রেপ্তার করে ২ বছরের জন্য জেলে পাঠানো হয়। ভাবুন একবার, যে ছেলেটি কলেজে পড়ছে হঠাৎ একদিন জানতে পারলো বাবা জেলে, পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। যে কোনো মানুষের কাছে এটা ভেঙে পড়ার মতন খবর, কিন্তু মাম্বেন অন্যরকম ছিলেন। তিনি পড়াশোনা ছাড়েননি, বরং মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। টাকা না থাকায় অনেক রাত সেন্ট থমাস হলের মেঝেতে ঘুমিয়েছেন। আজ অনেকেই বলে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, কিন্তু তার তো কোনো কমফোর্ট জোনই ছিল না। মেঝেতে ঘুমিয়ে কষ্ট করে প্রতিদিন নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই চালিয়ে গেছেন। কলেজ শেষ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন চাকরির পিছনে না ছুটে নিজের কিছু করবেন। সেখান থেকেই শুরু বেলুন তৈরির ব্যবসা। হয়তো প্রতিদিনের লাভ খুব বেশি ছিল না, কিন্তু তিনি একটা জিনিস বুঝেছিলেন, ছোট লাভকে অবহেলা করলে বড় সাফল্য কখনো আসে না। দিনের পর দিন তিনি পরিশ্রম করেছেন, ধীরে ধীরে কিছু টাকা জমলো, আর ঠিক তখনই এলো জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সাল ১৯৫২। একদিন তিনি জানতে পারলেন ভারতের পুরনো টায়ার নতুন করে ব্যবহারযোগ্য করার জন্য যে ট্রেড রাবার লাগে সেটা বিদেশি কোম্পানি সরবরাহ করছে। তিনি নিজেকে একটা প্রশ্ন করলেন, যদি ওরা পারে আমি কেন পারবো না? এই একটা প্রশ্নই তার জীবন বদলে দিল। তিনি বেলুন বিক্রি করে যত টাকা জমিয়েছিলেন প্রায় সবটাই নতুন ব্যবসায় বিনিয়োগ করে দিলেন। ভাবুন, সেভিংসের প্রতিটা টাকা নিজের স্বপ্নে লাগিয়ে দিলেন। রিস্ক ছিল, কিন্তু যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন তারা খুব ভালো করে জানেন যে অর্থনীতিতে একটা কথা প্রচলিত আছে, নো রিস্ক নো গেন। ব্যর্থ হওয়ার সম্ভাবনাও ছিল তার, কিন্তু তিনি জানতেন রিস্ক না নিলে ইতিহাস লেখা যায় না। তারপর যা হলো সেটা অবিশ্বাস্য। মাত্র ৪ বছরের মধ্যে এমআরএফের ট্রেড রাবারের মার্কেট শেয়ার ৫০% পৌঁছে গেল। যেখানে পুরো বাজার বিদেশি কোম্পানির দখলে ছিল, সেখানে একটা ভারতীয় কোম্পানি অর্ধেক বাজার দখল করে ফেলল। এমনকি অনেক আন্তর্জাতিক কোম্পানিকেও ভারত ছাড়তে হয়েছিল। এটাই ছিল আসল মেড ইন ইন্ডিয়া মোমেন্ট। আর এটা
বর্তমানে মোদী সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মেক ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া যে মুভমেন্ট, সেই মুভমেন্ট বা সেই বক্তব্যের অনেক অনেক বছর আগের কথা। কিন্তু এখানেও তিনি থামলেন না। অনেকেই প্রথম সাফল্য পেলেই সেলিব্রেট করে বসে পড়েন। তিনি বরং আরও বড় স্বপ্ন দেখলেন। তিনি ভাবলেন, যখন ট্রেড রাবার বানাতে পারছি তখন পুরো টায়ারই কেন বানাবো না। এই ভাবনা থেকেই 1961 সালে শুরু হলো এমআরএফ এর টায়ার তৈরির যাত্রা। শুরুর দিনগুলো অবশ্য খুব সহজ ছিল না। টায়ার তৈরি করার জন্য উন্নত প্রযুক্তি দরকার ছিল। তাই এমআরএফ আমেরিকার ম্যানফিল্ড টায়ার অ্যান্ড রাবার কোম্পানির সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব করল। এখানে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। সব কিছু একা জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। যেখানে শেখার দরকার সেখানে শেখাই বুদ্ধিমানের কাজ। এই একই বছরে এমআরএফ তাদের আইপিও নিয়ে আসে। ধীরে ধীরে কোম্পানি সরকারি টেন্ডার পেতে শুরু করে। মাত্র কয়েক বছরের মধ্যেই এমআরএফ সারা ভারতে পরিচিত নাম হয়ে ওঠে। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। গাড়ি নির্মাতারা তখন ডানলপ আর গুডিয়ারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের টায়ার ব্যবহার করছিল। এমআরএফ এর টায়ার গাড়ির সঙ্গে ফ্যাক্টরি থেকে বেরোতো না। অনেকে হলে হয়তো এখানেই হাল ছেড়ে দিতেন, কিন্তু মাম্মেন আবার অন্যরকমভাবে ভাবনা শুরু করলেন। তিনি বললেন, যদি কোম্পানিগুলো আমার টায়ার না নেয় তাহলে আমি সরাসরি মানুষের কাছে পৌঁছে যাব। এটাই ছিল গেম চেঞ্জিং একটা থট। তিনি বিজ্ঞাপনের উপর জোর দিলেন। এই কাজের জন্য তিনি নিয়ে এলেন ভারতের অন্যতম বিখ্যাত বিজ্ঞাপন বিশেষজ্ঞ আলিক পদমসিকে। অনেক গবেষণার পর তৈরি হলো এমআরএফ এর সেই কিংবদন্তি মাসলম্যান, একজন বিশাল শক্তিশালী মানুষ যে টায়ারের ক্ষমতা আর টেকসই হওয়ার প্রতীক। আজও সেই লোগো দেখলেই এমআরএফ এর কথা মনে পড়ে। এটাই ব্র্যান্ডিংয়ের আসল শক্তি। কিন্তু এমআরএফ এখানেই থামেনি। তারা এমন একটা জায়গায় বিজ্ঞাপন দিল যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবার ভাবছেন, অনেকেই বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি। ক্রিকেট ব্যাট, আগে হ্যাঁ, টিভিতে ম্যাচ চলছে, ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন বিশ্বের সেরা ব্যাটার, আর ব্যাটে বড় বড় করে লেখা এমআরএফ। একটা শিশু যখন টিভিতে সেটা দেখছে, বা একটা বাচ্চা বা স্পোর্টস ফ্যানাটিক যখন এটা দেখছে, তার মনে অজান্তেই ব্র্যান্ডটার নাম ঢুকে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো, সচিন তেন্ডুলকর যখন এমআরএফ ব্যাট নিয়ে খেলতে নামতেন তখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতো না যে আমিও এমআরএফ ব্যাট কিনবো? কিন্তু এমআরএফ ব্যাট তো তৈরি করছে না, এমআরএফ তৈরি করছে টায়ারটা। শুধু সচিনের ওই ব্যাটটায় এমআরএফ এর বিজ্ঞাপনটা দিয়েছে। আর এই ভাবনাটাই কিন্তু পুরো সিচুয়েশনটাকে পাল্টে দিয়েছিল। বছরের পর বছর এই কৌশল কাজ করেছে। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, স্টিভ ওয়া, বিরাট কোহলি, একের পর এক ক্রিকেট কিংবদন্তি এমআরএফ এর সঙ্গে যুক্ত হয়েছে। ফল, এমআরএফ শুধু একটা টায়ার কোম্পানি নয়, ভারতীয় ক্রিকেট সংস্কৃতিরও অংশ হয়ে গেল। এই মার্কেটিং স্ট্র্যাটেজি এতটাই সফল হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ বড় হওয়ার আগেই এমআরএফ নামটা চিনে ফেলেছিল। তারপর যখন নিজের গাড়ি বা বাইক কেনার সময় এসেছে তখন সেই পরিচিত নামটাই তাদের প্রথম পছন্দ হয়েছে। এটাই দীর্ঘমেয়াদী ব্র্যান্ড বিল্ডিং। বছরের পর বছর এমআরএফ নতুন প্রযুক্তি, নতুন কারখানা আর নতুন বাজারে নিজেদের ছড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আজ কোম্পানিতে প্রায় 18,000 কর্মী কাজ করেন। কোম্পানির ব্যবসা ভারতের বাইরেও পৌঁছে গেছে। এমআরএফ আজ বিশ্বের অন্যতম বড় টায়ার নির্মাতাদের মধ্যে একটি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই পুরো যাত্রায় মাম্মেন মাপিল্লাই কখনো নিজের শুরুর দিনগুলো ভুলে যাননি। তো আপনারা কি শিখলেন এই গল্প থেকে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।